প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব চিকিৎসা ক্ষেত্রে অবলোহিত রশ্মির ব্যবহার সম্পর্কে। অবলোহিত রশ্মি ইংরেজিতে যাকে বলি আমরা ইনফ্রারেড রশ্মি, এটা পরিসর 780 ন্যানোমিটার থেকে 1 × 10⁶ ন্যানোমিটার পর্যন্ত। এই ইনফ্রারেড রশ্মি বা অবলোহিত রশ্মিকে আমরা তিনটা শ্রেণীতে ভাগ করি। প্রথম শ্রেণীর নাম নিয়ার আইআর, দ্বিতীয় শ্রেণীর নাম মিডিল আইআর এবং তৃতীয় শ্রেণীর নাম ফার আইআর। তো সবার আগে আমরা দেখি মিডিল আইআর। সবার আগে আমরা দেখি নিয়ার আইআর। নিয়ার আইআর রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 780 ন্যানোমিটার থেকে 2500 ন্যানোমিটার পর্যন্ত। এই যে এখানে হাইলাইটেড আমি দেখাচ্ছি, 780 ন্যানোমিটার থেকে 2500 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের যে পরিসর, সেটাই হচ্ছে নিয়ার আইআর। আর এটা শুরু হয় দৃশ্যমান আলোর সীমা থেকে। এটা শুরু দৃশ্যমান আলো যেখানে শেষ, তারপরে আইআর রশ্মির শুরু। অদৃশ্য আলোর এই অঞ্চলকে নিকটবর্তী অবলোহিত রশ্মি অঞ্চল বলে, যেটাকে ইংরেজিতে নিয়ার আইআর, বাংলায় বলি আমরা নিকটবর্তী অবলোহিত রশ্মি অঞ্চল। সমগ্র বা টোটাল আইআর রশ্মির অঞ্চলের মধ্যে এই অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষাকৃত ছোট। সমগ্র আইআর রশ্মির অঞ্চলের মধ্যে এই অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষাকৃত ছোট। এই কারণে এর তাপ শক্তি তুলনামূলকভাবে বেশি হয়। তরঙ্গ দৈর্ঘ্য ছোট হলে সবসময় মনে রাখবা যে ওই শক্তি বেশি হবে। তরঙ্গ দৈর্ঘ্য যত ক্ষুদ্র, শক্তি তত বেশি। তো কাজেই নিয়ার আইআর রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষাকৃত ছোট হওয়ার কারণে তাপ শক্তি তুলনামূলকভাবে বেশি হবে। আর চিকিৎসা ক্ষেত্রে নিয়ার আইআর রশ্মির ব্যবহার আছে। এরপর আমরা আলোচনা করব মিডিল আইআর। মিডিল আইআর রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর 225 ন্যানোমিটার থেকে 25,000 ন্যানোমিটার পর্যন্ত। বাংলায় এই অঞ্চলটাকে আমরা বলি মধ্যবর্তী অবলোহিত অঞ্চল। নিকটবর্তী এবং দূরবর্তী অবলোহিত অঞ্চলের মাঝখানে এটা অবস্থান করে। নিকটবর্তী অবলোহিত অঞ্চল যেখানে শেষ, এই যে 2500 ন্যানোমিটার, মিডিল আইআর বা মধ্যবর্তী অবলোহিত রশ্মি অঞ্চল সেখান থেকে শুরু, হয়েছে 2500 ন্যানোমিটার থেকে শুরু, আর শেষ হলো 2500 ন্যানোমিটারে। আবার 2500 ন্যানোমিটার থেকে শুরু হচ্ছে দূরবর্তী অবলোহিত অঞ্চল। এই অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য নেয়ার আইআর রশ্মির থেকে অপেক্ষাকৃত বড় হওয়াতে তাপ শক্তি নেয়ার আইআর থেকে কম হয়। এই যে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে শক্তি কমে যায় এই কারণে। আর মিডিল আইআর অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে জৈব রসায়নের গবেষণাতে। জৈব যৌগ যে বিভিন্ন কার্যকরী মূলক আছে, সেই কার্যকরী মূলক শনাক্তকরণে এই মিডিল আইআর অঞ্চলের আয়ন অঞ্চলটা ব্যবহৃত হয়। জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্ত করতে মিডিল আইআর অঞ্চল ব্যবহৃত হয় আইআর স্পেকট্রোস্কোপিতে। এরপরে ফার আইআর, বাংলায় আমরা বলতেছি দূরবর্তী অবলোহিত রশ্মি অঞ্চল। এটার তরঙ্গ দৈর্ঘ্যের পরিসর 25,000 ন্যানোমিটার থেকে 1 × 10⁶ ন্যানোমিটার। 25,000 ন্যানোমিটার থেকে 1 × 10⁶ ন্যানোমিটার। এটারও তাপ শক্তি মিডিল আইআর থেকে অবশ্যই কম হবে, কারণ এখানে তরঙ্গ দৈর্ঘ্য আরো বেড়ে গেছে। এটার একটা বৈশিষ্ট্য, এফআর আইআর এর একটি বৈশিষ্ট্যের রোগ আরোগ্য করার ক্ষমতাটা বেশি, রোগ নিরাময়ের ক্ষমতা বেশি। ফার আইআর ও নেয়ার আইআর এর মধ্যে পার্থক্য হলো ফার আইআর ত্বকে তাপীয় অনুভূতি জাগাবে। ফার আইআর ত্বকে তাপীয় অনুভূতি জাগায়, কিন্তু নেয়ার আইআর ত্বকে তাপীয় অনুভূতি জাগাতে পারে না। আমাদের ত্বকের তাপের অনুভূতি জাগাতে পারে না, এ কারণে, কিন্তু ত্বককে আবার বেশি উত্তপ্ত করে।
ত্বকে অনুভূতি জাগাতে পারে না, কিন্তু ত্বককে বেশি উত্তপ্ত করতে পারে, কারণ এর তরঙ্গ দৈর্ঘ্য ছোট। এখন মানবদেহ এবং আয়রশ্মির মধ্যে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক, কারণ আমাদের দেহে সবসময় বিপাক ক্রিয়া সংঘটিত হয়। বিপাক ক্রিয়ায় তাপ শক্তি উৎপন্ন হয়, সেই তাপ শক্তির একটা নির্দিষ্ট অংশ, দেহত্বকের পৃষ্ঠদেশ থেকে আয়ারশ্মি রূপে পরিবেশে বের হয়ে আসে। তাহলে আমাদের বিপাক ক্রিয়াতে যে তাপ শক্তি উৎপন্ন হয় তার একটা নির্দিষ্ট অংশ দেহত্বকের পৃষ্ঠদেশ থেকে আয়ারশ্মি রূপে পরিবেশে বিকিরিত হয়। আর দেহ থেকে এই আয়ারশ্মির বিকিরণ মাত্রা দেহে উৎপন্ন তাপ শক্তির সমানুপাতিক, অর্থাৎ দেহে যত বেশি তাপ শক্তি উৎপন্ন হবে দেহ থেকে আয়ারশ্মির বিকিরণ মাত্রাও বেশি হবে। আর দেহে উৎপন্ন তাপ শক্তির পরিমাণ যদি কম হয় তাহলে আয়ারশ্মির বিকিরণ মাত্রা কম হবে। এই ক্ষেত্রে মানবদেহের বিকিরিত আয়ারশ্মির পরিসর হলো 8 মাইক্রোমিটার থেকে 12 মাইক্রোমিটার পরিসর, অর্থাৎ 8000 ন্যানোমিটার থেকে 12000 ন্যানোমিটার পর্যন্ত। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে মানব দেহে থেকে আয়ারশ্মি বিকিরিত হয় তার যে পরিসর সেটা মিডিল আয়ারের পরিসরের মধ্যে অবস্থিত, অর্থাৎ মিডিল আয়ারের একটা সাবসেট রূপে তোমরা বলতে পারো। গণিতে তোমরা সেট সাবসেট বলছো, আমরা যদি মিডিল আয়ারকে সেট ধরি, সেই মিডিল আয়ার একটা সাবসেট হচ্ছে এই মানব দেহে বিকৃত আয়ারশ্মির পরিসর। এখন মেডিকেল আয়ার ইমেজিং বা আয়ার প্রতিচ্ছবিকে দেহ আয়ারের পরিসরে থার্মাল আয়ার বলে। মেডিকেল সায়েন্স আমরা যে ব্যবহার করি মেডিকেল আয়ার ইমেজিং, এইখানে যে প্রতিচ্ছবিটা উৎপন্ন হয় এই প্রতিচ্ছবিকে এই দেহ আয়ার পরিসরের থার্মাল আয়ার বলে। এটি মানবদেহের বিকিরিত আয়ার রশ্মি পরিমাপে ব্যবহৃত হয়, আর একে মেডিকেল আয়ার থার্মোগ্রাফ বলে। আয়ার থার্মোগ্রাফিক ক্যামেরায় ব্যবহৃত আয়ার ডিটেক্টর সেন্সর দেহের বিকিরিত আয়ার রশ্মির পরিমাপক অতি সূক্ষ্ম শারীরবৃত্তীয় তাপীয় পরিবহন সহ দেহের প্রতিচ্ছবি বা ইমেজ সৃষ্টি করে। একে আয়ার থার্মোগ্রাফির উৎস বলে। আয়ার থার্মোগ্রাফির ব্যবহার দেখো, বিভিন্ন রোগে আক্রান্ত বিভিন্ন টিস্যু থেকে বিকিরিত আয়ার রশ্মির মাত্রা ভিন্ন হয়। বিভিন্ন রোগে আক্রান্ত বিভিন্ন টিস্যু থেকে বিকিরিত আয়ার রশ্মির মাত্রা ভিন্ন হয়। এজন্য রোগীর আয়ার থার্মোগ্রাফটিও সুস্থ দেহের টিস্যুর আয়ার থার্মোগ্রাফ থেকে ভিন্ন হয়। ফলে মেডিকেল আয়ার থার্মোগ্রাফ দ্বারা বিভিন্ন রোগ নির্ণয় করা আমাদের পক্ষে সম্ভব হয়। এখন দেখো এই যে মেডিকেল আয়ার ইমেজিং এ ব্যবহৃত যন্ত্র, মেডিকেল আয়ার ইমেজিং এ ব্যবহৃত যন্ত্র। তারপরে দেখো এই যে মেডিকেল আয়ার ইমেজিং এর সাহায্যে যে প্রতিচ্ছবি পাওয়া গেছে যাকে আমরা ইংরেজিতে বলি থার্মোগ্রাম। এখানে দেখো দুইটা হাতের থার্মোগ্রাম দেখা যাচ্ছে। এখন চিকিৎসা ক্ষেত্রে নেয়ার আয়ার ও ফার আয়ার সম্পর্কে আমরা সংক্ষেপে একটু আলোচনা করব। চিকিৎসা ক্ষেত্রে অধিকতর তাপ শক্তির ছোট তরঙ্গ দৈর্ঘ্যের নেয়ার আয়ার রশ্মি এবং কম তাপ শক্তির বড় তরঙ্গ দৈর্ঘ্যের ফার আয়ার রশ্মি প্রয়োগে নিচে রোগ নির্ণয় এবং রোগের চিকিৎসা করা সম্ভব হয়। এখন তোমরা খেয়াল করো, চিকিৎসা ক্ষেত্রে ফার আয়ার রশ্মির বৈশিষ্ট্য হচ্ছে এটা দেহত্বকের ভিতরে 4 সেন্টিমিটার গভীর পর্যন্ত প্রবেশ করতে পারে। দেহত্বকের ভিতরে 4 সেন্টিমিটার পর্যন্ত প্রবেশ করতে পারে। এই কারণে আমরা যদি ফার আয়ার রশ্মি প্রয়োগ করি তাহলে দেহে আরামদায়ক উষ্ণতা পাওয়া যায়। এতে রক্তের শ্বেতকণিকা আর রোগ প্রতিরোধক শক্তি
বৃদ্ধি পায়। আমরা যদি ফার আয়ের রশ্মি প্রয়োগ করি তাহলে রক্তের শ্বেতকণিকা আর রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি পাবে। আর বিপাক ক্রিয়ার বৃদ্ধির মাধ্যমে দেহকোষ টিস্যুরও বৃদ্ধি ঘটবে। মূলত ব্যথা উপশম ও স্নায়ু গঠন প্রক্রিয়ায় উদ্দীপক হিসেবে ফার আয়ের রশ্মি ব্যবহৃত হয়। ব্যথা বেদনা উপশম ও স্নায়ু গঠন প্রক্রিয়ায় উদ্দীপক হিসেবে ফার আয়ের রশ্মি ব্যবহৃত হয়। আমরা জানি যে ব্যথা বেদনা উপশমের যে কেমোথেরাপি অর্থাৎ ট্যাবলেট দিয়ে যে চিকিৎসা, সেই ট্যাবলেট শরীরের জন্য ক্ষতিকর। তাহলে ট্যাবলেট দিয়ে চিকিৎসার পরিবর্তে যদি আমরা ফার আয়ের রশ্মি প্রয়োগ করে চিকিৎসা করি তাহলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না। এখন এর আয়ের রশ্মি দ্বারা চিকিৎসা পদ্ধতির কৌশল। আয়ের রশ্মি দ্বারা চিকিৎসা পদ্ধতির কৌশল দুইটা, একটা হলো লো ইমিশন কৌশল বা পদ্ধতি, আর একটা হলো হাই ইমিশন পদ্ধতি। লো ইমিশন পদ্ধতিতে কি হয় দেখো, লো ইমিশন পদ্ধতিতে ফার আয়ের রশ্মি ত্বকের নিচের টিস্যুকে অল্প মাত্রায় উত্তপ্ত করে, মৃদু উত্তপ্ত করবে, অল্প পরিমাণে উত্তপ্ত করে। তখন ওই স্থানে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। তারপরে দেহকোষ ও মাংসপেশি স্বাভাবিক হয়, জয়েন্টেরও সচলতা বাড়ে, স্নায়ু বিন্যাস স্বাভাবিক হয়ে ব্যথা বেদনার উপশম ঘটায়। আর ঘাড়ের মাংসপেশি শক্ত হওয়ার ইংরেজিতে যাকে বলে ফ্রোজেন শোল্ডার, এই ফ্রোজেন শোল্ডারের জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি হলো ফিজিওথেরাপি। এই ফিজিওথেরাপিতে আমরা ফার আয়ের রশ্মি প্রয়োগ করে ম্যাসেজ করি। এরপর হলো লেজার রশ্মির পদ্ধতি। লেজার পদ্ধতিতে অতি সূক্ষ্ম ও তীব্র আয়ের রশ্মি প্রয়োগ করা হয়। লেজার রশ্মির পদ্ধতিতে অতি সূক্ষ্ম ও তীব্র আয়ের রশ্মি প্রয়োগ করা হয় এবং এটি ত্বকের 4 সেন্টিমিটার গভীরে প্রবেশ করে। তখন আয়ের রশ্মি ত্বকের তাপমাত্রা বৃদ্ধির পরিবর্তে ত্বকের তাপমাত্রা না বাড়িয়ে আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত স্থানে নতুন কোষ ও টিস্যুর বৃদ্ধিতে উদ্দীপনা জাগায়, অর্থাৎ নতুন কোষ এবং টিস্যুর বৃদ্ধিতে সহায়তা করে। আঘাতপ্রাপ্ত ও ক্ষতিগ্রস্ত টিস্যুতে যে স্নায়ু জালিকা আছে তা পুনরায় স্থাপনের জন্য উদ্দীপক হিসেবে কাজ করে। আমরা জানি, আমি একটু আগে বলছি যে বেদনা নাশক ওষুধ সংবেদক বা স্নায়ু বা সেন্সরি নার্ভের প্রান্তকে অসাড় করে ফেলে, অর্থাৎ বেদনা নাশক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এই কারণে আমরা বেদনা নাশক ওষুধের পরিবর্তে আয়ের রশ্মি চিকিৎসা অধিকতর নিরাপদ বলে গণ্য করে থাকি। এই হচ্ছে মোটামুটি চিকিৎসা ক্ষেত্রে আয়ের রশ্মির প্রয়োগ। আমি আশা করি তোমরা এই পাঠ্য বইটা বারবার মনোযোগ দিয়ে পড়বে এবং আমি আজকে যে ক্লাসটা নিলাম এটা রেকর্ডটা বারবার মনোযোগ দিয়ে শুনবে, তাতে আমার মনে হয় যে কোনো অস্পষ্টতা থাকলে অবশ্যই সেটা দূর হয়ে যাবে। তো তোমরা ভালো থেকো, আজকে এই পর্যন্তই।